নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই লেকচার সিরিজ যেটা আমরা এনেছি WBCS 2015-র জন্য নিউ আপডেটেড সিলেবাস অনুযায়ী। তা এই নিউ আপডেটেড সিলেবাস অনুযায়ী পেপার 2-তে যে টপিকটা রয়েছে ট্র্যাডিশনস অ্যান্ড কালচার অফ বেঙ্গল, তার একটা সাব টপিক হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট। এই বেঙ্গল স্কুল অফ আর্টের ইন্ট্রোডাকশন পার্টটা আমরা আমাদের প্রথম লেকচারে করেছি। আজকে আমরা বেঙ্গল স্কুল অফ আর্টের 3জন প্রমিনেন্ট আর্টিস্টদের ব্যাপারে জানব। তার মধ্যে একজন হচ্ছেন অবনীন্দ্রনাথ টেগোর, সেকেন্ড আমরা পড়ব নন্দলাল বসুর ব্যাপারে, এবং থার্ড গগনেন্দ্রনাথ টেগোরের ব্যাপারে। ওকে, তাহলে এই বেঙ্গল স্কুল অফ আর্টের সবথেকে প্রমিনেন্ট আর্টিস্ট যদি কেউ থেকে থাকেন তিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা আজকে তার ব্যাপারে জানব। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল ছিল আপনার 1871 থেকে 1951 পর্যন্ত। ওনার জন্ম হয়েছিল 7ই আগস্ট 1871-এ। উনি বেঙ্গল স্কুল অফ আর্টের প্রিন্সিপাল আর্টিস্ট, মানে প্রধান আর্টিস্ট আপনি বলতে পারেন উনি। ওনার হাত ধরেই বেঙ্গল স্কুল অফ আর্টটা ডেভেলপ করেছে। উনি তারপরে ওনার ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথেরও কন্ট্রিবিউশন রয়েছে, এবং সঙ্গে নন্দলাল বসু, যামিনী রায়, পরে যারা এসেছেন গীতিন্দ্রনাথ, এনাদের অবদান রয়েছে। ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে ইম্পর্টেন্ট পেন্টিং হচ্ছে ভারত মাতা। ইনফ্যাক্ট এটা আপনি বলতে পারেন যে সেই সময় যখন স্বদেশী আন্দোলন চলছিল, ঠিক আছে, স্বদেশী আন্দোলনের সময় ইন্ডিয়ার যে নেশনের একটা আইকনোগ্রাফি দেওয়া, আমরা আজকে যে ভারত মা বলি, মানে নেশনকে অ্যাজ এ মাদার অ্যাড্রেস করা, মানে এমন নয় যে মাদার, তার আগে মা হিসাবে কল্পনা করা হতো না, তার আগে মাতৃরূপেই কল্পনা করা হতো দেশকে, কিন্তু তার একটা ইমেজারি ক্রিয়েট করা, মানে সেই ভারত মায়ের একটা ইমেজ তৈরি করে দেয়। ইনি এই কাজটা প্রথম করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ভারত মাতা বাদে ওনার আরও কিছু প্রমিনেন্ট পেন্টিং রয়েছে, যেমন হচ্ছে পাসিং অফ শাহজাহান, অ্যারেবিয়ান নাইট সিরিজ। ঠিক আছে, এগুলো আমরা পেন্টিংগুলো দেখবো, এবং পেন্টিংয়ের ডিফারেন্ট পেন্টিংগুলোর কী কী ফিচার্স রয়েছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, এনার আরেকটা কন্ট্রিবিউশন হচ্ছে হি ফাউন্ডেড দি ইন্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্ট। ঠিক আছে, 1907-এ ইভি হেভেলের সাথে মিলে, এবং গগনেন্দ্রনাথ ঠাকুরেরও অবদান ছিল তাতে। এর অবনীন্দ্রনাথ ঠাকুর মেন কন্ট্রিবিউশন, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যাভেলের এই ইন্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্টটাকে এস্টাবলিশ করাতে। দেখুন, বেঙ্গল স্কুল অফ আর্টের যে পেন্টিংগুলো থাকবে তার যে কি ফিচার্স থাকবে সেটা আমরা লাস্ট লেকচারে দেখেছি। তো অবভিয়াসলি যারা এই বেঙ্গল স্কুল অফ আর্টের সঙ্গে বিলং করছেন বা সম্পর্ক রাখছেন, যে সমস্ত আর্টিস্টরা রয়েছেন, তাদের পেন্টিংয়ের মধ্যেও কী হবে, ওই ফিচার্সগুলো কমন থাকবেই। ঠিক আছে, তো আমি যখনই কি ফিচার্স অফ পেন্টিং বলবো তখন দেখবেন অনেক কিছু রিপিট হচ্ছে। ফর এক্সাম্পল, ওয়াশ টেকনিক, ইউজ অফ ওয়াটার কালার, ইউজ অফ সাটল কালার্স, মানে খুব বেশি ভাইব্রেন্ট নয়, ঠিক আছে, সাটল আর্দি এইরকম ধরনের কালার, ঠিক আছে, ফ্ল্যাট প্যালেট, এই ধরনের জিনিসগুলো কিন্তু কমন ফিচার্স, কারণ ওভারঅল বেঙ্গল স্কুল অফ আর্টের এগুলো হচ্ছে মেন ফিচার্স। এই ফিচার্সগুলো সমস্ত আর্টিস্টের পেন্টিংয়ের মধ্যেই দেখা যাবে, কিন্তু তারপরেও যতই আর্টিস্ট একটা পার্টিকুলার ঘরানা থেকে আসুক না কেন, তার নিজস্বতাও কিছু থাকে। ঠিক আছে, সেই ইন্ডিভিজুয়ালিটিগুলো বা সেই ইউনিকনেসগুলো আমরা এর মধ্যে আলাদা করে ইনক্লুড করেছি, কিন্তু ওভারঅল বেঙ্গল স্কুল অফ আর্টের যে মেন ফিচার্স সেটা কিন্তু সমস্ত আর্টিস্টদের পেন্টিংয়ের ফিচারের মধ্যে কিন্তু কমন থাকবে, সেটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে কি ফিচার্স অফ হিজ পেন্টিংস হয়? প্রথম তো হচ্ছে ইমফেসিস অন ইন্ডিয়ান সেন্সিবিলিটি। ঠিক আছে, যেটা বলেছিলাম যে বেঙ্গল স্কুল অফ আর্ট ডেভেলপ হলে কী করে, যে ওয়েস্টার্ন আর্টের অপোজিশনে এটা ডেভেলপ হয়েছিল, তাহলে অবভিয়াসলি কী হবে, এর মধ্যে ইন্ডিয়ান সেন্সিবিলিটিটা ঢুকবে। ইনফ্লুয়েন্স, আবার বলেছিলাম এটাও দেখুন আগে বলা আছে, কমন যে ফিচারগুলো তার মধ্যে কী ছিল, যে ইন্ডিয়ান পুরনো আর্টগুলো থেকে ইনফ্লুয়েন্স নিয়েছে, তো মুঘল অ্যান্ড রাজপুত স্টাইল থেকে। অবনীন্দ্রনাথ ঠাকুরের পেন্টিংগুলোর মধ্যে মুঘল, রাজপুত অ্যান্ড পট্টচিত্র, এই তিনটের ইনফ্লুয়েন্স খুব বেশি দেখা যায়। ঠিক আছে, ইউজ অফ ওয়াটার কালার, ওয়াশ টেকনিক, ফোকাস অন মুড অ্যান্ড ইমোশন। আমি দেখুন বলেছিলাম কি কলোনিয়াল আর্ট আর ওয়েস্টার্ন যে রিয়েলিজম ছিল তার মধ্যে কী হয়েছে, মুড অ্যান্ড ইমোশনের থেকে বেশি
ওগুলো অনেক বেশি অ্যানাটমিক্যাল হতো। আমাদের এখানে কী হতো, ইমাজিনেশন অ্যান্ড মুড ইমোশন এগুলোর গুরুত্ব অনেক বেশি। বেশিরভাগটাই ন্যারেটিভ অ্যান্ড সিম্বলিক কন্টেন্ট থাকতো, ডেলিকেট ইউজ অফ লাইন্স, লিমিটেড প্যালেট, খুব বেশি কালার নেই, ঠিক আছে, কালার প্যালেট খুব লিমিটেড, অ্যান্ড রিজেকশন অফ ওয়েস্টার্ন পার্সপেক্টিভ অ্যান্ড শেডিং, যেটা আমি বলেছিলাম কিওরোস্কুরো, যেটা ওয়েস্টার্ন শেডিংয়ের স্টাইল বা লিনিয়ার পার্সপেক্টিভ, যেটাতে একটা 3D এফেক্ট আনে, সেটাও কি এগুলো ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, এই জিনিসগুলোকে উনি রিজেক্ট করে দিয়েছিলেন। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিকচার ভারত মাতা। ভারত মাতাটা উনি বানিয়েছিলেন 1905, বুঝতে পারছেন, পিক অফ স্বদেশি মুভমেন্ট। তখন স্বদেশি মুভমেন্ট তার চরম সীমাতে রয়েছে, কারণ বঙ্গভঙ্গ অ্যানাউন্স হয়ে গেছে। সেই সময় এই পেন্টিংটা উনি ড্র করেছিলেন। দিস ওয়াজ দি ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন অফ ন্যাশনালিজম। পুরো কান্ট্রিটাকে অ্যাজ আ মাদার ফিগার হিসেবে উনি ভিজুয়ালাইজ করিয়ে দিলেন। ইনফ্যাক্ট এটা এত পপুলার হয়েছিল, মানে স্বদেশিদের মনের মধ্যে দেশাত্মবোধ জাগানোতে এই পিকচারের ভূমিকা মানে অপরিসীম বলা যেতে পারে। কি টেকনিক ইউজ হয়েছিল এখানে? ওয়াশ টেকনিক ইউজ হয়েছিল, ঠিক আছে। এই ফিগার এই পেন্টিংটার টাকে যদি আমরা দেখি, এর যে প্রত্যেকটা জিনিসের যদি আমরা সিম্বল আলাদা করে দেখি, দেখুন প্রথমে তো এনাকে কি কালারের ড্রেস পরানো হয়েছে? স্যাফরন কালারের। স্যাফরন কালারটা আমরা জানি যে আমাদের হিন্দু সিভিলাইজেশন বা হিন্দু রিলিজিয়ানে এই স্যাফরন কালারটাকে পিওর কালার ধরা হয়, ঠিক আছে। ইট ইজ অ্যান কালার হুইচ ইজ ওর্ন বাই দি অ্যাস্টিক, তার মানে এই অ্যাসেটিকরা এই কালারগুলো ইউজ করে। তার মানে সাধু সন্তরা সবসময় কী করে দেখবেন, গেরুয়া কালারের বস্ত্র পরে থাকেন, ঠিক আছে। তাহলে এইটা কিসের সঙ্গে যুক্ত? এটা স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাক্রিফাইসের সাথে যুক্ত, ঠিক আছে। স্যাফরন ক্ল্যাড কানেক্টেড টু স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাক্রিফাইস। তারপরে দেখুন চারটে আর্মস রয়েছে। চারটে আর্মস দেওয়ার কি কারণ? আমাদের যত ডেইটিস রয়েছে তারা বেশিরভাগই কি দ্বিভুজার থেকে বেশি হয়, মানে দুটোর থেকে একাধিক বাহু থাকে, ঠিক আছে। এইটা তাহলে আপনি সোজাসুজি বলতে পারেন দিস ইজ ইন্সপিরেশন ফ্রম হিন্দু আইকনোগ্রাফি, ঠিক আছে। হিন্দু আইকনোগ্রাফি চারটে ভুজা রয়েছে, এবং দেখুন প্রত্যেকটা ভুজাতে কিছু না কিছু রয়েছে। 4 আর্মস ক্যারিং সামথিং। প্রথমটাতে দেখুন পুস্তক, তাহলে বুক কি সিগনিফাই করছে? সিগনিফাইজ নলেজ অ্যান্ড লার্নিং, ঠিক আছে। প্যাডি কি সিগনিফাই করছে? এখানে দেখুন একটুখানি শিফ অফ প্যাডি, তাহলে এই প্যাডি কি সিগনিফাই করছে? ফুড অ্যান্ড সাস্টেনেন্স। হোয়াইট ক্লথ এখানে যেটা আছে এটা কি সিগনিফাই করছে? ক্লোদিং অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়েলবিং অ্যান্ড মানে টেক্সটাইল, প্রবাবলি খাদি, ঠিক আছে, কারণ স্বদেশীর সঙ্গে তখন খাদিটা সিনোনিমাস হয়ে গেছিলো। অ্যান্ড লাস্ট ফোর্থ হাতে দেখুন রুদ্রাক্ষের মালা রয়েছে, ঠিক আছে। এই রুদ্রাক্ষের মালা কি সিম্বলাইজ করছে? ইট সিম্বলাইজেস স্পিরিচুয়ালিটি। আর যেমন আমাদের দেবী মূর্তিগুলোর বা দেবতাদের পিকচারে থাকে, সেরকম পিছনে দেখুন একটা লাইট মতো আছে, এটাকে বলা হ্যালো, ঠিক আছে। এই হ্যালো কি সিগনিফাই করছে? হ্যালো সিগনিফাইজ ডিভাইন অ্যান্ড স্পিরিচুয়াল অরা, ঠিক আছে। ভারত মায়ের আলাদা একটা স্পিরিচুয়াল এবং ডিভিনিটি অরা রয়েছে, সেইটাকে এক্সপ্রেস করা হচ্ছে। আর পায়ের কাছে দেখুন পদ্ম আঁকা আছে, ঠিক আছে। পদ্ম কি বোঝায়? পদ্ম বোঝায় পিউরিটি অ্যান্ড ট্রান্সেন্ডেন্স। পদ্ম কীভাবে ওঠে? কাদা থেকে পদ্ম বেরোয়, ঠিক আছে। তাহলে এটা কি কি রিপ্রেজেন্ট করে? পিওরিটি। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে প্রত্যেকটা এলিমেন্টের কী কী মানে। আমি আরেকবার বলে দিই। স্যাফরন ক্ল্যাড হুইচ শোজ দি ascetic nature or spirituality, connected to spirituality and sacrifice. 4 arms, book for knowledge and learning. Sheaf of paddy for food and sustenance and material well-being. Cloth, probably khadi. This also suggests clothing and self-sustenance. Rudraksher mala, bead suggesting spiritual growth. Okay. আর হ্যালোটা কিছু হচ্ছে, হ্যালোটা হচ্ছে একটা ডিভিনিটি, ঠিক আছে, ডিভিনিটিকে শো করছে। অ্যান্ড এই লোটাস, পায়ের কাছে যে লোটাসটা রয়েছে, এই লোটাস শোজ পিওরিটি। নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের আর একটা পেন্টিং যেটা, সেটা হচ্ছে বুদ্ধা অ্যান্ড সুজাতা। বুদ্ধা অ্যান্ড সুজাতার এপিসোডটা আশা করি আপনারা জানেন, তাও আমি ইনশর্ট বলে দিচ্ছি। যখন বুদ্ধা মেডিটেশন মানে আলটিমেট নলেজের উদ্দেশ্যে যে যখন বাড়ি ঘর সব ছেড়ে বেরিয়েছিলেন, তখন যখন উনি মেডিটেশন করেছিলেন, একটা সময় উনি অনেক না খেয়ে একদম দুর্বল হয়ে গেছিলেন, সমস্ত খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিলেন। সেই সময় সুজাতা বলে একটা মেয়ে তাকে একটা পায়েস বলতে পারেন, ঠিক আছে, তাকে অফার করে।
তো সেই এপিসোডটাকে এখানে ড্র করে দেখানো হয়েছে। এখানে দেখবেন মুঘল এবং রাজপুত মিনিয়েচারের ইনফ্লুয়েন্স রয়েছে। কীভাবে রয়েছে? মুঘল পেন্টিং যদি আপনারা দেখে থাকেন, ওখানে দেখবেন সবসময় একটা সাইড প্রোফাইল দেখানো হয়, ঠিক আছে? এখানে দেখুন যে ফিগারগুলো রয়েছে তাদের একটা সাইড প্রোফাইল দেখানো হয়েছে। আর এই যে চোখ টানা টানা করে ড্র করা হয়েছে, এই চোখ টানা টানা করে ড্র করাটা রাজপুত স্টাইলের পেন্টিংগুলোর মধ্যে দেখা যায়। ইমফ্যাসিস অন লাইন অ্যান্ড রিদম, লাইন অ্যান্ড রিদমের উপরে ইমফ্যাসিস দেওয়া আছে। ইমোশনাল ডেপথ, আপনি দেখুন সুজাতার মুখের যদি এক্সপ্রেশনগুলো দেখবেন, দের ইজ অ্যান ইমোশন, ঠিক আছে? ইমোশন অফ সারেন্ডার। আর বুদ্ধার মুখে দেখবেন একটা ইমোশন অফ স্যাটিসফ্যাকশন যেটা আছে এখানে দেখতে পাবেন। আর এর থ্রু কী করা হয়েছিল? এই পেন্টিংগুলো থ্রু উনি চেষ্টা করেছিলেন ইন্ডিয়ান কালচারটাকে রিভাইভ করার। নেক্সট ইজ দি পাসিং অফ শাহজাহান। পাসিং অফ শাহজাহানে এটা একটা মেলানকোলিক পিকচার। এখানে দেখুন ওনার তথাগত স্টাইলের থেকে কিছুটা মানে গতানুগতিক স্টাইলের থেকে কিছুটা ডিভিয়েশন আছে। ডিভিয়েশন ইন টার্মস অফ প্যাটার্নস অ্যান্ড কালারগুলোর ভেরিয়েশন খানিকটা বেশি, তবে নট অ্যাজ মাচ অ্যাজ দি ওয়েস্টার্ন স্টাইল, ঠিক আছে? এবার এই পিলার্সগুলো এগুলো করতেই হতো। আচ্ছা, এখানে দেখুন শাহজাহানকে যখন বন্দি বানিয়ে রাখা হয়েছিল, সেই সময় শাহজাহানের সেবা শুশ্রূষা তারা এক মেয়ে করতেন, ঠিক আছে? এবং এটা বলা হয় যে শাহজাহানকে যখন ঔরঙ্গজেব জেলে রাখে তখন একটা ছোট্ট জানলা মতো করে দেওয়া হয়েছিল, যেখান থেকে তিনি তাজমহলটাকে দেখতে পেতেন। এইখানেও দেখুন ব্যাকগ্রাউন্ডে তাজমহল রয়েছে এবং শাহজাহান ডেথ বেডে পড়ে এখানে তাকিয়ে রয়েছে। এরকম একটা সিনারি এখানে ড্র করা হয়েছে। এটা কি সিগনিফাই করছে দেখুন, এটা অনেকটা আপনি বলতে পারেন একজন রয়্যাল লিনিয়েজের লোক যে একসময় রাজা ছিল, সে এখন ডিক্লাইনে রয়েছে অ্যান্ড হি ইজ লুকিং ইন হিজ গ্লোরিয়াস পাস্ট। এটাকে অনেকটা ইন্ডিয়ান ফিলিংয়ের সঙ্গে রেজোনেট করানোর চেষ্টা হয়েছে। যেমন ইন্ডিয়াকে বলা হতো কি, একসময় ইন্ডিয়াকে বলা হতো সোনে কি চিড়িয়া, মানে এখানে এত বেশি সম্পদ ছিল যে বাইরের লোকের ট্রেড করতে। ইনফ্যাক্ট মুঘল এরার টাইমেও ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি, ঠিক আছে? তো তারপরে যখন ব্রিটিশরা এসে প্লান্ডার শুরু করে দেয়, ঠিক আছে, সিস্টেম্যাটিক্যালি যেভাবে আমাদের ইকোনমিক ড্রেন শুরু হয়, ওই ইকোনমিক ড্রেনের পরে যখন ইন্ডিয়া ইম্পোভারিশড হতে থাকে, তখন এটা দেখানো যে এইটার থ্রু এটা সিম্বলাইজ করা যে নেশন ইজ লুকিং অ্যাট ইজ পাস্ট গ্লোরি, মানে যারা তখনকার ন্যাশনালিস্ট ছিল তাদের মধ্যে এই ভাবনাটা জাগিয়ে তোলা যে আমাদের পাস্টটা একটা গ্লোরিয়াস পাস্ট আছে এবং এখান থেকে আমাদের বেরোতে হবে, ঠিক আছে? ইট ইজ অলসো ইন্সপায়ার্ড ফ্রম মিনিয়েচার আর্ট। নেক্সট ইজ অশোকাস কুইন, ঠিক আছে? অশোকের একজন রানী ছিলেন তিশারক্ষিতা। উনি এরকম বলা হয় যে উনি নাকি অশোকার বুদ্ধ ধর্মের প্রতি ডেডিকেশনে এতটাই বেশি জেলাস হয়ে পড়েছিলেন যে উনি বোধি ট্রিটাকে কাটিয়ে দিয়েছিলেন, মানে ওই বোধি ট্রির প্রতি প্রচণ্ড বেশি জেলাস হয়ে পড়েছিলেন, ঠিক আছে? দিয়ে সেই ট্রিটাকে পয়জন করে, কোথাও কোথাও বলা হয় পয়জন করে দিয়েছিল, কোথাও কোথাও বলা হয় কেটে দেওয়া হয়েছিল। এইখানে দেখুন তিশারক্ষিতা এই মেরে ফেলার পরে যে ট্রিটা রয়েছে, উইল্টিং ট্রি, ঠিক আছে, মানে মৃতপ্রায় ট্রিটার দিকে তাকিয়ে রয়েছে এবং এখান থেকে এখনও জুয়েলস ঝুলছে, ঠিক আছে, তার দিকে তাকিয়ে রয়েছে এবং তার এক্সপ্রেশনে একটা মিক্সড ফিলিং আছে। মিক্সড ফিলিং কি, ঠিক এটাকে মেরে সে ভিক্টরিও ফিল করছে, আবার এটাকে মেরে সে গিল্টও ফিল করছে। তো বোথ ভিক্টরি অ্যান্ড গিল্ট, এই দুটো জিনিসই, দুটো এক্সপ্রেশনই এখানে রয়েছে। মিক্সড ফিলিং অফ ভিক্টরি অ্যান্ড রিগ্রেট, ইন্টারনাল কনফ্লিক্ট। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে ওর মনের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ইনফ্যাক্ট এখানেও দেখুন মুঘল মিনিয়েচার পেন্টিং এবং রাজপুত স্টাইলের এক্সপ্রেশন আপনি পাবেন। কিভাবে মুঘল স্টাইলের সাইড প্রোফাইলিং করা হয়েছে এবং যে আইব্রোজ এরকম টানা টানা দেওয়া আছে, দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম রাজপুত স্টাইল, ঠিক আছে? কি ইউজ হয়েছে, ওপেক ওয়াটার কালার ইউজ হয়েছে। আর এখানে পেন্ট করার জন্য যে মেটেরিয়াল ইউজ হয়েছে সেটা গোল্ড অ্যান্ড সিলভারের পিগমেন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে, ওভার এ গ্রাফাইট পেন্সিল অন পেপার। তো এটা একটা ইউনিক ফিচার এই পেন্টিংটার ক্ষেত্রে, মনে রাখবেন যে গোল্ড অ্যান্ড সিলভার মেটালিক পিগমেন্ট ওভার গ্রাফাইট পেন্সিল অন পেপার, ঠিক আছে? থিমটা আপনাদের বললাম। আচ্ছা,
কোথা থেকে ইনফ্লুয়েন্স এটা বললাম, মুঘল অ্যান্ড রাজপুত স্টাইল থেকে। এখানে দেখুন মিনিমাল পার্সপেক্টিভ নেওয়া হয়েছে, খুব ফ্ল্যাট কালার, খুব বেশি ভাইব্রেন্ট বা ভেরিয়েশনস ইন কালার নেই, ঠিক আছে। আর শেডসও বেশি নেই, সাটল শেডস অ্যান্ড ইমোশনাল ডেপথ আছে। আপনি যদি ওনার এক্সপ্রেশনে এখানে দেখেন ইন্টারনাল কনফ্লিক্টটাকে খুব ভালোভাবে ফুটিয়ে আনা হয়েছে। আচ্ছা, এখানে এই পেন্টিংটার পিছনে দেখবেন আপনারা কিছু রেলিংস দেখতে পাচ্ছেন, এগুলো মোস্ট প্রবাবলি সাঁচির রেলিংস, ঠিক আছে। এটা দেখুন এই পিছনের যে এটা আছে, এটা এক্স্যাক্টলি সাঁচি, মোস্ট প্রবাবলি দিস ইজ অফ ফ্রম সাঁচি, কিন্তু এটা বুদ্ধিস্ট আর্কিটেকচারকে ডিফাইন করে। যখন আমরা আর্কিটেকচারের ক্লাস করাবো তখন আমরা এগুলো বলবো যে এই রেলিংগুলোর যে মোটিভগুলো থাকে তার কী সিগনিফিকেন্স, ঠিক আছে, প্রত্যেকটার আলাদা মিনিং আছে, তো ওইগুলোকে ডিনোট করার হয়েছে এখানে। আচ্ছা, নেক্সট ইজ বার্থ অফ কৃষ্ণা। এটা ওনার আর্লি পেন্টিংগুলোর মধ্যে একটা, ঠিক আছে, বার্থ অফ কৃষ্ণা। এটাতে খুব বেশি সিগনিফিকেন্ট কিছু নেই, একই ফিচার্স, মানে ইউজ অফ ওয়াটার কালার, ঠিক আছে। আর দেখুন এখানেও ইমেজারিগুলো 2 ডাইমেনশনাল, ঠিক আছে। অ্যারেবিয়ান নাইট সিরিজ, অ্যারেবিয়ান নাইট সিরিজে মেনলি আপনার প্যান এশিয়ানিজমের আইডিয়াটা মনে রাখতে পারেন, যে একটা অ্যারেবিয়ান ফোকলোর ইন্ডিয়ান আর্টিস্ট করছে ইউজিং জাপানিজ টেকনিক, ঠিক আছে। ইন্ডিয়ান অ্যান্ড পার্সিয়ান ইনফ্লুয়েন্স অবভিয়াসলি এর মধ্যে থাকবে, ইমফেসিস অন মুড অ্যান্ড ইমোশন, ঠিক আছে, অ্যান্ড ইউজ অফ রিচ অ্যান্ড ভাইব্রেন্ট কালার। এইটাতে দেখুন খুব বেশি ভাইব্রেন্ট আর অনেক বেশি কালার প্যালেট ইউজ হয়েছে, যেটা পুরোনো পেন্টিংসগুলোতে নেই। ইনফ্যাক্ট এই বার্থ অফ কৃষ্ণাতেও বেশ কালার প্যালেট আগেরগুলোর থেকে বেশি রিচ, ঠিক আছে। কিন্তু আপনি যদি অশোকাস কুইন এখানে দেখুন সেরকম নেই, সাবডিউড কালার প্যালেট। তারপরে এই পেন্টিংগুলোতেও দেখুন সাবডিউড কালার প্যালেট। ওকে, সো অবনীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান আর্ট বা বেঙ্গল স্কুল অফ আর্টে কী কন্ট্রিবিউশন বলা যেতে পারে? হি ওয়াজ আ পায়োনিয়ার অফ বেঙ্গল স্কুল অফ আর্ট। দেন হি ক্রিয়েটেড অ্যান ন্যাশনালিস্ট আইকনোগ্রাফি, একটা ইন্ডিয়াকে বা একটা নেশনটাকে মায়ের মতো করে দেখানো। রিজেকশন অফ দি ওয়েস্টার্ন আর্ট, এটা মোস্ট গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিলে লাস্টের দিকে উনি অ্যাডাপ্ট করেছিলেন, বাকি সবার মধ্যে এই ফিচার্সটা কমন, যে রিজেকশন অফ ওয়েস্টার্ন আর্ট। ফাউন্ডিং দি ন্যাশনাল আর্ট ইনস্টিটিউশন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, এটা প্রথম ইন্ডিয়ার আর্টিস্টির জন্য কোনো ইনস্টিটিউশন যদি থেকে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্ট, এটাকে এস্টাবলিশ করা হয়েছিল। অ্যান্ড ওনার পেন্টিংয়ের মোস্ট অফ দ্য থিমস কী ছিল? ন্যাশনাল হেরিটেজ কে নিয়েই করা, ঠিক আছে, যে আমাদের যত গল্পগুলো রয়েছে, পৌরাণিক কথাগুলো রয়েছে, সেগুলোকে নিয়েই কাজ করেছিলেন। ওকে, আমাদের এবার এই বেঙ্গল স্কুল অফ আর্টের নেক্সট প্রমিনেন্ট ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন নন্দলাল বোস। নন্দলাল বোস বর্ন অন ডিসেম্বর 3, 1882, 1882 থেকে 1966 অবধি উনি জীবিত ছিলেন। উনি আপনি বলতে পারেন রবীন্দ্রনাথের খুব ক্লোজ ছিলেন। যখন শান্তিনিকেতনে কলাভবন সৃষ্টি হয় ওনাকে প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে। হি ওয়াজ অলসো আ পায়োনিয়ার ইন বেঙ্গল স্কুল অফ আর্ট। ওনার আর্টের স্টাইলটা কীরকম ছিল? ট্র্যাডিশনাল আর্ট অ্যান্ড মডার্ন অ্যাস্থেটিক্স, এই দুটোকে মিক্স করা। ন্যাশনালিস্ট আইডিয়ালগুলোকে রিফ্লেক্ট করতো অবভিয়াসলি, ঠিক আছে। বেঙ্গল স্কুল অফ আর্টের থিমই এটা, যে ন্যাশনালিস্ট আইডিয়ালটাকে এক্সপ্রেস করা। হি ওয়াজ অ্যান অ্যাসোসিয়েট অফ রবীন্দ্রনাথ টেগোর। ওনার পেন্টিংয়ের কী ফিচার কী ছিল? একটা কী ফিচার হচ্ছে সিনথেসিস অফ স্টাইল, ঠিক আছে। যেমন হচ্ছে সতী বলে ওনার যে পেন্টিংটা, সেটাকে যদি দেখা যায় ওখানে মিউরাল আর্ট এবং ফোক থিম এইগুলোর মিক্সচার আছে, ঠিক আছে। মানে বিভিন্ন রকমের স্টাইল নিয়ে উনি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতেন। শুধু স্টাইল নয়, অনেক রকম ম্যাটেরিয়াল নিয়েও উনি এক্সপেরিমেন্ট করতেন। ইমফেসিস অন লাইন, স্ট্রং রিদমিক লাইন, ঠিক আছে। আমি একটু পরে ওনার পিকচারগুলো দেখাবো। যেমন খুব ফেমাস পিকচার হচ্ছে গান্ধী ডান্ডি মার্চ। তো ওইখানে দেখবেন স্ট্যাটিক পিকচারের মধ্যে একটা সেন্স অফ মোশন আছে, ঠিক আছে। ওনার মোস্ট অফ দ্য পিকচার এই পেন্টিংগুলোতে এটা খুব কমন, যে ওনার পেন্টিংগুলোতে একটা সেন্স অফ ডাইনামিজম বা সেন্স অফ মোশন একটা দেখা যায়, ঠিক আছে। ওইগুলো উনি ওই লাইন্সের থ্রুই রিফ্লেক্ট করতেন। ওই জন্য বলা হয় যে স্ট্রং রিদমিক লাইন্স হুইচ কনভে মোশন। আর ফ্ল্যাটনেস অ্যান্ড সিম্পলিসিটি, খুব বেশি কালার প্যালেট থাকতো না, ঠিক আছে। সিম্পলিফিকেশন, ডিপার্চার ফ্রম ওয়েস্টার্ন রিয়েলিজম, অবভিয়াসলি ওয়েস্টার্ন রিয়েলিজমে কালার প্যালেট রিচ হতো। কিয়ারাস্কুরো যে থিমটা লাইট অ্যান্ড শেড এগুলো করা হতো, সেটা ওনার পেন্টিংয়ে থাকতো না। ওনার পেন্টিং অনেকটা কী হতো, ফ্ল্যাট অ্যান্ড সিম্পলিফাইড থাকতো।
যেমন ভিলেজ সিন বলে একটা ওনার পেন্টিং আছে, সেখানে খুব মিনিমাল শেডিং ইউজ হয়েছে, আর শুধুমাত্র এসেনশিয়াল যে শেপগুলো লাগে সেই শেপগুলো উনি ড্র করতেন। মানে এরকম নয় যে খুব হেভিলি শেপ করে দিয়ে খুব জটিল পেন্টিং করতেন না, খুব সিম্পল পেন্টিং করতেন। তারপরে ওয়াশ টেকনিক, অবশ্যই বেঙ্গল স্কুল অফ আর্টের প্রমিনেন্ট ফিচার হচ্ছে ওয়াশ টেকনিক। তা বেঙ্গল স্কুল অফ আর্টের যতগুলো ম্যাক্সিমাম আর্টিস্ট সবাই ওয়াশ টেকনিক ইউজ করতেন। ইট হ্যাড থিমেটিক ডাইভার্সিটি, থিমের ডাইভার্সিটি থাকতো, ফ্রম মাইথোলজি টু এভরিডে লাইফ, ঠিক আছে, সমস্ত কিছুই সমস্ত থিম নিয়ে উনি কাজ করেছেন। অবভিয়াসলি ন্যাশনালিস্ট স্পিরিট থাকতো, যেমন হরিপুরা সেশনের সময় যে পোস্টারগুলো বানিয়েছিলেন সেইগুলো ন্যাশনালিস্ট স্পিরিট এবং মোস্ট ইম্পর্টেন্টলি গান্ধিয়ান সোশ্যালিজমের থিমটাকে ডেসক্রাইব করতেন। উনি অনেক রকমের ম্যাটেরিয়াল নিয়েও এক্সপেরিমেন্ট করতেন, যেমন এটা বলা হয় যে উনি যখন কলাভবনে ছিলেন তখন নাকি আশেপাশের যে সমস্ত মানে আপনি বলতে পারেন যেমন ন্যাচারাল ভেজিটেবলের থেকে নেওয়া, ঠিক আছে, ন্যাচারাল মাটি, তারপরে কোল, ঠিক আছে, এরকম মানে ন্যাচারাল জিনিসগুলো থেকে উনি কালার এক্সট্র্যাক্ট করতেন, সেই কালারগুলো ইউজ করতেন। আর নানা রকমের জিনিস, যেমন ডান্ডি মার্চের ওনার সেটা হচ্ছে লিনোকাট কাজ। লিনোকাটটা কি? লিনোকাট যা অনেক সময় দেখবেন যে কেউ আর্টিস্টরা থাকে কাঠের ওপরে একটা নকশা বানায়, সেইটার উপরে রং দিয়ে সেটাকে পেপারে ছেপে প্রিন্ট নেওয়া হয়। এরকম লিনোকাটও একটা ম্যাটেরিয়াল থাকে, লিনোলেম বলে একটা ম্যাটেরিয়াল থাকে, সেটার উপরে কেটে ওটার কাজ করে তার প্রিন্ট নেওয়া হয়। ওটা আমি আগে একটু বলছি। তো এরকম বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল নিয়ে উনি এক্সপেরিমেন্ট করতেন। আর ওনার পিকচারে একটু ডেকোরেটিভ এলিমেন্টসও থাকতো, ঠিক আছে, যেমন এই যে গান্ধীর ডান্ডি মার্চ যেটা বললাম, সল্ট সত্যাগ্রহ যখন মহাত্মা গান্ধী করেছিলেন তারপর সেই সময়কার এই পিকচারটা করা। এইখানে দেখুন গান্ধীজিকে কীরকমভাবে দেখানো হয়েছে, স্ট্রেট ফিগার, একটা হাতে লাঠি রয়েছে, ঠিক আছে, এবং সেন্স অফ ডাইনামিজম যেটা বললাম, যে সেন্স অফ মোশন, এটা ছবিটা স্ট্যাটিক কিন্তু আপনি দেখে বুঝতে পারছেন যে ইট ইজ কনভেইং আ মোশন, ঠিক আছে। লিনোকাট টেকনিক ইউজ হয়েছে, পোর্ট্রেট অ্যান্ড ডিটারমাইন্ড ফিগার উইথ রেজলিউট মুভমেন্ট শো করছে। and this was the powerful emblem of ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। এইটাই কি হলো আস্তে আস্তে পাওয়ারফুল এমব্লেম অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, মানে ইন্ডিয়ান ন্যাশনালিজমের একটা আপনি বলবেন প্রতীক হিসাবে এটা চলতে লাগলো। কেন প্রতীক হিসেবে চলতে লাগলো? কারণ লিনো কাট করেছিলেন, তার ফলে কি হয়েছিল, এটাকে ওয়াইড রিপ্রোডিউস হলো, মানে এটার প্রিন্ট এগুলো বানানো খুব ইজি হয়ে গেছিলো, ঠিক আছে। আচ্ছা, লিনো কাটে কি হয়, যেটা বললাম যে উডের ওপরে কাট করে 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 যে ইমেজটা আপনি পেতেছেন তার একটা মিরর ইমেজ উডের ওপরে কাট করে করে বানাতে হবে। উড তো না, এখানে লিনো কাটে, উড কাট হলে উডের ওপরে কাটা হবে, আর লিনো কাটে কী করা হবে, লিনো কাটে লিনোলেমের ওপরে কাটা হবে। এবার যে জায়গাটা উঠে থাকবে সেটার উপরে আপনি পেন্ট দেবেন, তাহলে সেটা এরকম ব্ল্যাক প্রিন্ট আসবে, ইঙ্ক যেখানে থাকবে। আর যেটা হোয়াইট পোর্শন আছে সেই হোয়াইট পোর্শনে কী হবে, কোনো ইঙ্ক নেই, তাহলে ওখানে প্রিন্ট আসবে না, ঠিক আছে। এসেনশিয়াল ফিচার লিনোকাট, ইমফেসিস অন লাইন, মিনিমালিস্ট কম্পোজিশন। দেখুন এখানে দুটো কালার ছাড়া কোনো কালার নেই, মোনোক্রোম্যাটিক এটা, ঠিক আছে। আর একদম মিনিমালিস্ট, শুধু সেন্ট্রাল ফিগার আছে আর আশেপাশে কোনো ফিগার নেই, ঠিক আছে, শুধুমাত্র সেন্ট্রাল ক্যারেক্টারটাই আছে। মোনোক্রোম্যাটিক প্যালেট, অবভিয়াসলি মোনোক্রোম্যাটিক। এক্সপ্রেসিভ পোস্চার, সেন্স অফ মোশন, এফেক্টিভ ইউজ অফ নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস বলতে যে লাইনগুলোতে ইঙ্ক নেই সেটা নেগেটিভ স্পেস, ঠিক আছে, যেখানে মানে এই হোয়াইট স্পেসগুলোরও দেখুন খুব এফেক্টিভ ইউজ হয়েছে, ঠিক আছে, এই খুব এফেক্টিভ ইউজ করেছেন। এবং এখানে দেখুন যদি এই ফিগারটাকে আমরা ভাবি, মানে অ্যাজ এ ফিগারটাকে, এবং কত অ্যামেজিংলি বানানো হয়েছে, যে গান্ধীজি তখন জাতীয়তা আন্দোলনের একদম শীর্ষ নেতা বলা যায়, এবং তাকে দেখে তখন দেশ এগোচ্ছিল। এবং এইটাকে আপনি এরকম ভাবতে পারেন যে একটা শুধুমাত্র এখানে এই ছবিতে গান্ধীজি এগোচ্ছে না, পুরো জাতিটাই এগিয়ে যাচ্ছে, এরকম একটা সিম্বল এটা ক্যারি করে, ঠিক আছে। তারপরে গান্ধীজির আহ্বানে উনি হরিপুরা সেশন জয়েন করেন 1938-এ। হরিপুরা সেশনের আরও একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কী ইম্পর্টেন্স রয়েছে সেটা, ঠিক আছে। তো গান্ধীজি ওনাকে কি বলেন, যে হরিপুরা সেশনের জন্য কিছু পেন্টিংস বানিয়ে দিতে, ঠিক আছে, এবং
উনি যে পোস্টারগুলো, পেন্টিংস বলতে ওখানে পোস্টার বানানোর কথা বলে, যে পোস্টারগুলো বানিয়ে দেন, সেই ফেমাস পোস্টারগুলো, অনেক রকম পোস্টার অনেক বানিয়েছিলেন, তার মধ্যে কিছু কিছু এখানে আমি দিয়েছি, ঠিক আছে। তো তার ফিচার্স কি, কমিশন বাই গান্ধীজি ফর আইএনসি সেশন অ্যাট হরিপুরার আইএনসি সেশন, ইন্টারন্যাশনাল কংগ্রেসের সেশনের ইম্পর্টেন্স কি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো এই ফিগারগুলোর ফিচার্স কি, ডেপিক্টেড এভরিডে লাইফ অফ রুরাল ইন্ডিয়া। দেখেন, এই পোস্টারগুলোকে বোঝার জন্য একবার গান্ধীজি এর যে আইডিয়া অফ ফ্রিডম স্ট্রাগল সেটাকে একবার বুঝি। গান্ধীজির আগে, বিফোর গান্ধীজ অ্যাডভেন্ট ইন দ্য ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগল সিন, দি ফ্রিডম স্ট্রাগল ওয়াজ ক্যারিড মোস্টলি বাই দি এলিটিস্ট, ঠিক আছে। গান্ধীজি প্রথমে এসে বলেন ইট ইজ অ্যান এলিটিস্ট অ্যাফেয়ার, তখন স্ট্রাগল করা এগুলো এলিটরা, এই ম্যাক্সিমাম এলিটরা মানে ল্যান্ড ওনার্স এরাই করতো, রুরাল ইন্ডিয়ার লোকেরা তাতে ইনভলভ থাকতো না। ইনফ্যাক্ট গান্ধীজি প্রথম আসেন যখন তিনি বলেন যে কংগ্রেসের যে মান্থলি সাবস্ক্রিপশন আছে সেটাকে কমিয়ে দাও, এক্স্যাক্টলি আমার মনে নেই, প্রবাবলি 1 টাকার কাছাকাছি করা হয়েছিল, যাতে সাধারণ লোকেরাও তার সঙ্গে যুক্ত হয়। এতে কি হলো, কন্ট্রিবিউশনের অ্যামাউন্টের থেকেও বড় যেটা জিনিস সেটা হচ্ছে পিপল স্টার্টেড জয়নিং, ঠিক আছে। গান্ধীজি ওয়াজ এবল টু কনভার্ট দি মুভমেন্ট অফ এলিটস বা একটা আপার ক্লাস, বা তখন তো মিডল ক্লাসটা মেনলি ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল, এডুকেটেড মিডল ক্লাস। শুধুমাত্র এডুকেটেড মিডল ক্লাসের মধ্যেই যাতে এটা সীমাবদ্ধ না থাকে, নিচের স্ট্র্যাটা রুরাল লোকেরাও যাতে এর মধ্যে আসে, সেটার জন্য গান্ধীজি খুব এফর্ট দিয়েছিলেন, ঠিক আছে। এবং হরিপুরা পোস্টার সেটাকেই ডেপিক্ট করে, গান্ধিয়ান প্রিন্সিপালস অ্যান্ড আইডিয়ালস, ঠিক আছে, অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, সেটাকেই ডেপিক্ট করে যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে তাদেরও রোল থাকবে, ঠিক আছে, হুইচ ওয়াজ রুটেড ইন ভিলেজ অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সি। সো বেসিক্যালি কী করলেন, হি ভিজুয়ালি ট্রান্সলেটেড গান্ধিয়ান আইডিয়ালস, ঠিক আছে। এটা তো গেল এর ন্যাশনালিজম বা স্বদেশী ন্যাশনালিজমের উপরের কী ইম্প্যাক্ট। এই পেন্টিংয়ের, এবার যদি আমি পেন্টিংয়ের ফিচার্সগুলো ফ্রম আ পেন্টিং পার্সপেক্টিভ কী দেখি, তাহলে কী হয়েছে, সেলিব্রেশন অফ এভরিডে লাইফ, ইনফ্লুয়েন্স অফ ফোক আর্ট, স্পেশালি পট্টচিত্র অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা, ঠিক আছে। এই পট্টচিত্রের এফেক্ট হরিপুরা পোস্টারের উপরে দেখা যায়। এখানে দেখুন, দেখুন অ্যাক্টিভিটিগুলো দেখুন, এই যে এখানে চরখা চালানো হচ্ছে, ঠিক আছে, এখানে একটা ফার্মারের সিন আছে, এই যে এখন ফার্মার টিলিং দ্য সয়েল, ঠিক আছে। এখানে একটা সিপাহীর হাতে গিয়ে রয়েছে, মানে একটা সিপাহীর চিহ্ন দেখানো হয়েছে। ইউজ অফ টেম্পেরা, ঠিক আছে, টেম্পেরা ইউজ হচ্ছে। টেম্পেরাটা কি, টেম্পেরা হচ্ছে একটা মেথড যেখানে এমন পিগমেন্টস ইউজ করা হবে যেগুলো ইজিলি, কি বলবো, যে ওয়াটার বেসড সলিউশন হবে, দিয়ে একটা গ্লু টাইপের একটা, ধরেন আমি সাপোজ আমি রাফ এক্সাম্পল নিয়ে বলছি, ধরেন আমি একটা কাপড়ের ওপরে আমি একটা পেন্টিং বানাতে চাইছি, ঠিক আছে। তাহলে কাপড়টা আমার এখানে কি করলো, একটা ম্যাট্রিক্সের কাজ করছে। এইবার ওটাকে আমি একটা রিজিড সাপোর্ট দিয়ে ওটাকে দাঁড় করিয়ে দেবো, রিজিড সাপোর্টে দাঁড় করার পরে আমি কিছু এমন কালার পিগমেন্টস নেবো যেগুলো ওয়াটার সলিবল হবে, ঠিক আছে। ওয়াটার সলিবল লাগালাম, তার উপরে একটা আমাকে গ্লু টাইপের কিছু লাগাতে হবে, ঠিক আছে। এবার গ্লুটা নর্মালি ন্যাচারাল হয়, যেমন ডিমের ইয়োক এগুলোই হয়, এগুলো ওয়েস্টে খুব বেশি ইউজ হয় এই ধরনের টেকনিক। এইবার মিক্স করে ওই ম্যাট্রিক্সের ওপরে লাগিয়ে ওটাকে দিয়ে তারপর ওখানে আমি পেন্টিং ক্রিয়েট করব, এবং পরে ওটা যখন ড্রাই হয়ে যাবে তখন পেন্টিংটা ফুটে উঠবে। এবার এটার এই যেটা বললাম, মেড অন হ্যান্ডমেড পেপার, আর এর যে কালারগুলো থাকে আর্দি অ্যান্ড ভাইব্রেন্ট, দেখুন খুব বেশি ব্রাইট কালার থাকে না, কিন্তু একটু আর্দি কালার থাকে, কিন্তু যে কালারগুলো থাকে সেটা অনেক দিন প্রিজার্ভ থাকে, কালারের কোয়ালিটি অনেক লং লাস্টিং থাকে, অনেক দিন প্রিজার্ভ থাকে। ইউজ অফ রিদমিক লাইন্স অ্যান্ড মুভমেন্ট, দেখুন প্রত্যেকটা ছবিতে একটা সেন্স অফ মুভমেন্ট আছে, কোথাও স্ট্যাটিক নেই, তার মানে সেন্স অফ ডাইনামিজম ওনার পেন্টিংয়ে থাকবেই, ঠিক আছে। ডেকোরেটিভ বর্ডার্স, হরিপুরা পোস্টারগুলোর বর্ডারগুলো কী হতো, একটু ডেকোরেটিভ, যেমন পিছনে দেখেন এরকম একটা ডেকোরেশন, এরকম ডেকোরেশন, ঠিক আছে, এরকম ডেকোরেশন ইউজ করা হতো। আর এগুলো বেসিক অ্যাবসেন্স অফ অ্যাকাডেমিক রিয়েলিজম, দেখুন কোনো রকম অ্যাকাডেমিক রিয়েলিজম নেই, আর ন্যারেটিভ সিম্পলিসিটির ওপরে উনি ফোকাস করতেন। আচ্ছা, নন্দলাল বসুর গাইডেন্সে এবং কলা ভবনের বাকি অনেক আর্টিস্টরা মিলে আমাদের কনস্টিটিউশনের যে অরিজিনাল ড্রাফট, সেখানে
সেটাকে সাজানোর কাজও করেছিলেন, ঠিক আছে। তো সেই কাজটাও নন্দলাল বসু অ্যান্ড টিমের দ্বারা হয়েছিল। ইট ওয়াজ আ টিম এফোর্ট, মানে একা নন্দলাল বসু করেননি, কলাভবনের আরও অনেক আর্টিস্টরা ছিলেন। বাই নন্দলাল বোস অ্যান্ড হিজ টিম ফ্রম কলাভবন ইলাস্ট্রেটেড ইন্ডিয়াজ হেরিটেজ, প্রত্যেকটার মধ্যে ইন্ডিয়ার হেরিটেজটাকে, যেমন এই যে বুল, পার্ট 1-এ দেখুন এখানে বুল আছে, বুলের অনেক সিম্বল আছে। ইনফ্যাক্ট এটা নিয়ে ইউপিএসসিতে কোয়েশ্চেনও এসছে যে বুলের কি, বুদ্ধিস্ট মাইথোলজি থেকে শুরু করে হিন্দুইজমে বুলের সিগনিফিকেন্স রয়েছে, ঠিক আছে। তারপরে রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল ট্র্যাডিশনগুলোকে ইনক্লুড করা হয়েছে। ইট ওয়াজ ইন্টিগ্রেটেড উইথ ক্যালিগ্রাফির সাথে ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড আমাদের যে ন্যাশনাল আইডেন্টি, লেগাসি এবং যে কালচারাল ইনফ্লুয়েন্স রয়েছে সেগুলোকেও ইনকর্পোরেট করা হয়েছে। এখানে আমি আপনাদের দেখার জন্য, যেমন এখানে দেখুন নটরাজের ছবিটা রয়েছে পার্ট 12-এ, ঠিক আছে। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটে কৃষ্ণা অ্যান্ড অর্জুনের, ঠিক আছে। এটা দেখবেন খুব সুন্দর লাগবে, মানে খুব ভালোভাবে ন্যাশনাল মুভমেন্ট, মানে আমাদের পাস্ট থেকে শুরু করে প্রেজেন্ট ন্যাশনাল মুভমেন্ট, মডার্ন সব কিছু এর মধ্যে ইনকর্পোরেট করা আছে, দেখবেন। ওকে, তাহলে আমরা দুটো বড় বড় আর্টিস্ট কমপ্লিট করে ফেললাম, একজন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকজন নন্দলাল বসু। আজকে আমাদের থার্ড এবং ফাইনাল আর্টিস্ট যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা শুধু গগনেন্দ্রনাথ ঠাকুর অবধি ডিসকাশন করব, এরপরে যে আর্টিস্টরা রয়েছেন তাদেরকে আমরা নেক্সট লেকচারে ডিসকাশন করব। গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1867 থেকে 1938 অবধি ওনার লাইফ স্প্যান। ওনার আর্টিস্টিক কন্ট্রিবিউশন কী রয়েছে? ইনফ্লুয়েন্স অফ জাপানিজ টেকনিক, ওয়াশ টেকনিক প্লাস ক্যালিগ্রাফিক ব্রাশ ওয়ার্ক। এটা এনার ক্ষেত্রে ইউনিক, এটা মনে রাখবেন। ওয়াশ টেকনিকের পাশাপাশি হি অলসো মাস্টার্ড ক্যালিগ্রাফিক ব্রাশ ওয়ার্ক। আর ইন্ডিয়ার যে ইন্ডিয়ান কিউবিজমটাকে উনি প্রথম পায়োনিয়ার করেছিলেন, ঠিক আছে। কিউবিজম পেন্টিং স্টাইলটাকে এরকম খণ্ডভাবে জোমেট্রিক শেপগুলোকে ইউজ করে পার্ট বাই পার্ট বানানো হয়। এম.এফ. হুসেন এটা খুব ইউজ করে থাকেন কিউবিজম, কিন্তু গগনেন্দ্রনাথ ঠাকুর ওয়াজ দি পায়োনিয়ার অফ কিউবিজম। এছাড়া উনি স্যাটারিক্যাল ক্যারিকেচার প্রচুর বানিয়েছেন, বিভিন্ন রকমের ডাইভার্স স্টাইল নিয়ে উনি অনেক এক্সপেরিমেন্ট করেছেন। ন্যাশনালিজমে ওনার ইম্পর্টেন্স কি? ন্যাশনালিজমের ইম্পর্টেন্স হচ্ছে হি ওয়াজ আ ভেরি মাচ ক্রিটিক অফ দি কলোনিয়াল সোসাইটি, ঠিক আছে। খুব বড় ক্রিটিক ছিলেন কলোনিয়াল সোসাইটি, আর ওনার ভিজুয়াল আর্ট দিয়ে উনি কলোনিয়াল সিস্টেমটাকে এবং কলোনিয়াল সোসাইটিকে ক্রিটিক করতেন। প্রমোশন অফ ইন্ডিজিনাস কালচার, আমাদের ইন্ডিয়ান কালচারকে উনি প্রমোট করেছেন। ভিজুয়াল কমেন্ট্রি অন কলোনিয়াল পলিসির উপরে কমেন্ট্রি করতেন। অ্যান্ড হি ওয়াজ অলসো ফাউন্ডিং মেম্বার অফ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। ওনার পেন্টিংয়ের কি ফিচার্স বা কি এলিমেন্ট কি? ওয়াশ টেকনিক অ্যান্ড ব্রাশ ওয়ার্ক, ইন্ডিয়ান কিউবিজম, লাইট অ্যান্ড শ্যাডোর ওপরে এফেক্ট। আচ্ছা, এটা আমি বলে দিই যে গগনেন্দ্রনাথ ঠাকুর শেষের দিকে গিয়ে উনি যে বেঙ্গল স্কুল অফ রিভাইভালিজম থেকে ওইটা থেকে একটুখানি ডিপার্চার করেছিলেন, ঠিক আছে। ওইটা থেকে একটু খানিকটা সরে ওয়েস্টার্ন স্টাইলসগুলোকেও অ্যাডাপ্ট করতে শুরু করেছিলেন এবং সেগুলোর উপরেও উনি অনেক কাজ করেছিলেন। তো লাইট অ্যান্ড শ্যাডো নর্মালি আমরা বেঙ্গল স্কুল অফ আর্টে দেখি না, কিন্তু ওনার যে লেটার স্টেজের যে পেন্টিংগুলো রয়েছে সেক্ষেত্রে লাইট অ্যান্ড শ্যাডো এফেক্ট দেখা যায়। আর ওনার অনেক স্পেশালি কিউবিজমের উপরে ওনার যে আর্টিস্টিক ওয়ার্কগুলো রয়েছে সেগুলো অনেকটা বেশি আর্কিটেকচারাল অ্যান্ড আরবান থিম, মানে আপনার সিটি নিয়ে, স্পেশালি ক্যালকাটার সিনগুলো নিয়ে ডিসক্রাইব করা যায়, বিল্ডিংস এগুলো দেখা যায়, ঠিক আছে। আর এছাড়া উনি স্যাটারিক্যাল কার্টুনস বানাতেন। এক্সপ্লোরেশন অফ অ্যাবসার্ড অ্যান্ড গ্রোটেস্ক, মানে অনেক সময় অ্যাবস্ট্র্যাক্ট ড্রয়িং এগুলো করতে করতে অনেক সময় এই যে ইমেজারি অনেকটা অ্যাবসার্ড লাগবে অ্যাপারেন্টলি দেখতে। ইনফ্যাক্ট হিউম্যান ফিগারগুলোকে অনেক সময় এমন ডিফর্মড ওয়েতে বানানো হতো, ইট ফিল্ড গ্রোটেস্ক, ঠিক আছে। এগুলো ওয়ান ফর্ম অফ ক্রিটিসিজম অ্যান্ড স্যাটায়ার। ইউজ অফ বোল্ড ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ডিপার্চার ফ্রম বেঙ্গল স্কুল অফ রিভাইভাল, যেটা আমি বললাম যে লাস্টের দিকে উনি এটা থেকে কিছু ডিপার্চার করেছিলেন এবং ওয়েস্টার্ন অনেক স্টাইল উনি অ্যাডাপ্ট করেছিলেন, অফকোর্স উইথ দি ইন্ডিয়ান সেন্সিবিলিটি। এই যে এটা ওনার জীবনের প্রথম দিককার পেন্টিংগুলোর মধ্যে, যেখানে উনি ওয়াটার কালার এবং ওয়াশ টেকনিকটাকে মাস্টার করেছিলেন। পুরীর টেম্পল বানিয়েছিলেন, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির জন্য যিনি কিছু ছবি এঁকে দিয়েছিলেন, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। এটা তো দেখবেন ডেলিকেট ওয়াশ টেকনিক ইউজ করা হয়েছে। আর এখানে এই ছবিতে ওনার মুড অ্যান্ড অ্যাটমসফিয়ারকে ক্যাপচার করার যে দক্ষতাটা সেটা ফুটে তুলেছিল। এরপর উনি চৈতন্য সিরিজ অ্যান্ড পিলগ্রিম সিরিজ বানান, ঠিক আছে। এটা ওই বেঙ্গল স্কুল অফ আর্টের টাইমেরই কাজ।
এই ছবিগুলোতে মোস্টলি হয় ব্ল্যাক ইঙ্কে করা হতো, না হলে মিউটেড কালার হতো, ঠিক আছে, মানে খুব ব্রাইট বা ওরকম কালার নয়, যেটা বেঙ্গল স্কুলের ফিচারও, যে সাবডিউড প্যালেট থাকবে, স্পিরিচুয়াল অ্যান্ড মিস্টিক্যাল থিম থাকবে। চৈতন্য সিরিজ হচ্ছে চৈতন্যদেবের ওপরে, এবং এখানে কি হয়, আমাদের বেঙ্গলের রিচ হেরিটেজ এবং কালচারকে সিগনিফাই করা হয়। আর পিলগ্রিমেজ সিরিজে কী হয়, এখানে একটা সেন্স অফ জার্নি দেখানো হয়েছে বা সিকিং দেখানো হয়েছে। এটা ডাইরেক্ট সেন্সে না বললেও সাটল সেন্সে আমরা বলতে পারি, এটা দেখানো হয়েছিল অ্যাজ আ নেশন নিজের নতুন দিশা খুঁজে পায়, একটা দেশ নিজের নতুন দিশা যদি খোঁজে, সেই সেন্সটাকে কনভে করা হয়েছিল। ওনার পেন্টিংগুলো মোটামুটি এরকম থাকতো যে মানে এই চৈতন্য সিরিজ অ্যান্ড পিলগ্রিমেজ সিরিজের পেন্টিংগুলো সেমি অ্যাবস্ট্র্যাক্ট, খুব অ্যাবস্ট্র্যাক্টও নয় থিম, ঠিক আছে, আবার ডিরেক্টও নয়, ঠিক আছে, সেমি অ্যাবস্ট্র্যাক্ট থাকতো। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি দি প্লে অফ লাইট অ্যান্ড শ্যাডো। এই যে ধরনের শ্যাডো এফেক্ট আনা আছে, এবার কিছু কিছু জায়গায় দেখবেন ডার্ক রিজন করা আছে, কিছু জায়গায় দেখবেন ব্রাইট রিজন করা আছে, এই শ্যাডো এফেক্টগুলো এনেছিল। যেমন জলের এই কালারটা এখানে বুঝতে পারছেন যে কিছু জায়গায় ডার্ক, কিছু জায়গায় জল, এবার এইখানে দেখবেন মনে হচ্ছে যেন সানলাইট রিফ্লেক্ট করছে, ঠিক আছে, এরকম লাইট অ্যান্ড শ্যাডোর এফেক্ট আনার চেষ্টা করা হয়েছিল। এরপর 1917 অনওয়ার্ডস উনি কী করেন, প্রচুর ক্যারিকেচারিস এবং সোশ্যাল পেন্টিং, সোশ্যাল স্যাটায়ারের ওপরে কাজ করতে শুরু করেন। তার মধ্যে ইম্পর্ট্যান্ট পিকচার্স হচ্ছে অদ্ভুত লোক, বিরূপ বজ্র এবং নবহুল্লোড়, ঠিক আছে। এগুলো কী ছিল, দিস ওয়ার শার্প অ্যান্ড উইটি ভিজুয়াল কমেন্ট্রি অন সোশ্যাল হিপোক্রেসি, ওয়েস্টার্ন এলিটস, রিলিজিয়াস কনজারভেটিজম অ্যান্ড অপারেসিভ ব্রিটিশ রুল। দেখেন তখন কি চলছিল, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের মধ্যে বাবু থেকে সাহেব হওয়া, এই ট্রানজিশনটা চলছিল, ঠিক আছে। এই জিনিসটাকে উনি অনেক সময় ক্রিটিসিজম করেছিলেন ওনার ছবির মাধ্যমে, যেমন অদ্ভুত লোক, ঠিক আছে, তার মধ্যে একটা প্রমিনেন্ট ছবি। এবং তখন যে ওয়েস্টার্ন বা ব্রিটিশ অপারেশন চলছিল, সেটাকে উনি অনেক সময় ক্রিটিক করতেন, এবং রিলিজিয়াস কনজারভেটিজম যা ছিল সেগুলোকে উনি ক্রিটিক করতেন। আর এটা দেখুন, ওনার যে এই স্যাটাইরিক্যাল যে ছবিগুলো রয়েছে, এগুলো ওভার্টলি যে ডাইরেক্টলি ন্যাশনালিজমের সাথে যুক্ত ছিল তা বলবো না, কিন্তু ওনার পেন্টিং যেটা সাকসেসফুলি করতে পেরেছিল সেটা হচ্ছে মাসের মধ্যে একটা, বা এডুকেটেড বাঙালিদের মধ্যে, এডুকেটেড ভারতীয়দের মধ্যে একটা ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছিলেন, ঠিক আছে, এবং তাদের মধ্যে এই সেন্সটা জাগিয়ে তুলেছিলেন দ্যাট যে কোশ্চেন দি স্টেটাস কো। তোমরা স্টেটাস কো মানে কি, যেটা এখন বর্তমানে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মেনটেনিং দি স্টেটাস কো। মেনটেনিং দি স্টেটাস কো মিনস এখন যে সিচুয়েশান আছে সেটাকে আমি মেনটেন করব। বাঙালি যখন আস্তে আস্তে এডুকেটেড হয়ে, বলা হয় না, খুব ফেমাস আছে দেখবেন, ম্যাকলে বলেছিল যে যখন উনি ইংলিশ এডুকেশন আনে, যে দে উইল বি ইন্ডিয়ান ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড বাট ব্রিটিশ ইন টেস্ট, ঠিক আছে। তো সেটাই আস্তে আস্তে বাঙালি হয়ে যাচ্ছিল, যে বাবু থেকে সাহেবি, এই যে ট্রানজিশনটা, ঠিক আছে, এই ট্রানজিশনের সময় কী হয়েছিল, তার মধ্যে স্টেটাস কোও মেনটেন করার একটা টেন্ডেন্সি চলেছিল, বিকজ ইট ওয়াজ বেনিফিটিং দেম। কিন্তু উনি কী করলো, এই পেন্টিংয়ের থ্রু তাদের মধ্যে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন অ্যারেজ করা শুরু করলেন, ওদের অ্যাওয়ারনেসটাকে, হি পুশ দেয়ার অ্যাওয়ারনেস টু ক্রিটিক্যালিটি। ওরা ক্রিটিক্যাল থিঙ্কিং আবার স্টার্ট করলো এবং স্টেটাস কোটাকে কোশ্চেন করা তখন শুরু করলো। তারপরে দেখবেন দেশের যে মাস মুভমেন্টটা, সেটা মধ্যবিত্ত বাঙালি টেনে তুলে এনেছিল, ঠিক আছে। এই যে অদ্ভুত লোক, এখানে দেখুন আমি যেটা বলছিলাম যে গ্রুটেস, মুখের শেপগুলো এরকমভাবে বিচিত্র করে দেওয়া হয় যাতে এটা কি সিনটা, এটা কী বলবো, এটা ক্রিটিক করা যায় বা একটা স্যাটায়ার করা যায় সেইরকম, ঠিক আছে। এরপরে উনি মোটামুটি 1920 থেকে 1925 অবধি ওনার একটা কিউবিস্ট এক্সপেরিমেন্ট, মানে কিউবিক স্টাইল নিয়ে উনি অনেক কাজ করেছিলেন, এবং তারপরে 25 থেকে 30 পর্যন্ত ওনার কাজগুলোকে পোস্ট কিউবিস্ট ওয়ার্ক বলা যেতে পারে, ঠিক আছে। তা কিউবিক আর্টের মধ্যে ওনার সবচেয়ে ফেমাস হচ্ছে টেম্পল কিউবিস্ট। এটা কি শো করেছিল, দ্যাট হি ওয়াজ ওপেন টু গ্লোবাল আর্টিস্ট্রি, মানে এই 20 পর থেকে আপনি বলতে পারেন, যখন ওনার কিউবিস্ট এক্সপেরিমেন্ট শুরু হলো, সেইখান থেকে উনি ওই বেঙ্গল স্কুল অফ রিভাইভালিজমটাকে বাদ দিয়ে মানে ওয়েস্টার্ন আইডিয়াসকেও অ্যাডাপ্ট করলেন, মানে ওয়েস্টার্ন আইডিয়াসের প্রতিও উনি একটা নমনীয়তা দেখিয়েছিলেন, ঠিক আছে।
হ্যাঁ, তার মানে ওনার ভিশন এটা ছিল দ্যাট আই উইল বি ওপেন টু ইন্টারন্যাশনাল ট্রেন্ড, আই শুড বি অ্যাওয়ার অফ হোয়াট ইজ হ্যাপনিং ইন্টারন্যাশনালি, গ্লোবালি কী হচ্ছে সেটার ব্যাপারে আমি অ্যাওয়ার থাকবো, বাট আই উইল নট বি সাবসার্ভিয়েন্ট টু দেম। ঠিক আছে, মানে আমি এমন নয় যে আমি চোখ বন্ধ করে ব্লাইন্ডলি ওয়েস্টকে ফলো করব। উনি ব্লাইন্ডলি ওয়েস্টকে ফলো করার একদম বিপক্ষে ছিলেন। তবে ওয়েস্ট থেকে আমি কিছু নেবও না, এই আইডিয়াটাতেও উনি বিশ্বাস করতেন না। ওনার আইডিয়া ছিল যদি কিছু ওয়েস্ট থেকে ভালো আসে সেটাকে নাও, বাট অ্যাডাপ্ট করার আগে ইউ অ্যাপ্লাই ইউর ওন হেড, যে এটা সত্যি কি আমার জন্য ভালো কিনা। ঠিক আছে, সো এটা কি বোঝাচ্ছিল দ্যাট হি ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেন্ড বাট নট সাবসার্ভিয়েন্ট টু দেম। ঠিক আছে, আর এই যে আর্টিস্ট্রির থ্রু উনি যে ইন্ডিপেন্ডেন্সটা দেখাতেন, ঠিক আছে, তার মানে উনি এটা সাটল ওয়েতে এটা বোঝানোর চেষ্টা করতেন যে আর্টিস্টিক ইন্ডিপেন্ডেন্স ইজ আ মিরর অফ আ ডিজায়ার অফ আ নেশন টু হ্যাভ আ সেলফ ডিটারমিনেন্স। তার মানে আর্ট যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, একটা কান্ট্রির আর্ট যখন ইন্ডিপেন্ডেন্স এক্সার্ট করছে, তখন এটা বোঝানো যায় যে দেশের মাসও কী চাইছে, ইন্ডিপেন্ডেন্স চাইছে, সেলফ ডিটারমিনেশন চাইছে। ঠিক আছে, তো আর্টিস্ট্রির থ্রু উনি কী করতেন, এই নেশনের ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম পাওয়ার যে সেন্স রয়েছে বা ডিজায়ার রয়েছে সেটাকে ফুটিয়ে তুলতেন। ওকে, তাহলে ওনার কন্ট্রিবিউশন এবং ইম্প্যাক্ট কী আছে, ওনার কন্ট্রিবিউশন অ্যান্ড ইম্প্যাক্ট, হি ওয়াজ আ পায়োনিয়ারিং স্পিরিট। পায়োনিয়ারিং স্পিরিট কেন বলছি, কারণ উনি অনেক মডার্ন স্টাইলও এনেছিলেন। ঠিক আছে, তারপরে সোশ্যাল কমেন্ট্রি, এটা তো ওনার মানে প্রবাবলি গগননাথ ঠাকুরের থেকে ভালো স্যাটারিক্যাল পেন্টিং বোধহয় সেই যুগে কেউই করতে পারতেন। কালচারাল সিনথেসিস অ্যান্ড সাটল ন্যাশনালিজম। ঠিক আছে, তাহলে আজকে বন্ধুরা এই তিনটে আর্টিস্টের ব্যাপারে আমরা জানলাম, এই অবধি থাকুক। আমরা বাকি আর্টিস্টদের যারা বাকি থাকলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, হিতেন্দ্রনাথ মজুমদার এবং সুনীল দাস, এই এনাদেরটা আমরা আগামী লেকচারগুলোতে করব। ঠিক আছে, আপনাদের আমরা যেমন প্রমিস করেছি আমরা রেগুলার বেসিসে ক্লাস আনতে থাকবো। আমাদের চ্যানেলটাকে ফলো করুন। WBCS 2025-এ আপনার একমাত্র সোল ফ্রেন্ড হচ্ছে বিদ্যার্থী। ইনফ্যাক্ট আই শুড নট বি ক্রিটিক্যাল টু আদার্স, কিন্তু দেখবেন অনেকে বলা শুরু করে দিয়েছে যে এটা করা যায় না, ওটা করা যায় না, এইভাবে ফ্রিতে কোর্স হবে না, কম দামে কোর্স হয় না, ইটিসি। কিন্তু আমি বলছি আপনারা আমাদের চ্যানেল ফলো করুন। আমরা বেস্ট মেটেরিয়াল আপনাদেরকে এখানে ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে। অ্যাটলিস্ট আমাদের এই পিপিটিগুলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করুন কুইকলি, এবং পুরো ইয়ার ধরে একটা ইয়ার সময় দিন এবং আমাদের চ্যানেলের সঙ্গে অনেস্টলি থাকুন। তাহলে দেখবেন আপনার সমস্ত সিলেবাসের ইচ অ্যান্ড এভরি কর্নার উইল বি কভার্ড। আর ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় দ্যাট যে উই আর অ্যাডিং ভ্যালু টু ইয়োর প্রিপারেশন, প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার among your friends and also like and comment। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমরা রিপ্লাই দেবো আমরা যতটা আপনাদের সঙ্গে কোঅপারেট করা যায় বা আপনাদের কোয়েরিগুলোকে সলভ করা যায় আমরা সেই দিকে মন দেবো। তো কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।